হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি প্রফেসরকে ইমেল করবেন। তো ধরলাম হচ্ছে আপনার জিআরই আইএলটিএস টোফেল যে স্কোরগুলো থাকার কথা ছিল সেটা আপনার কাছে রেডি আছে, আপনার একাডেমিক সিভি রেডি করা এবং হচ্ছে আপনি এখন মোটামুটি হচ্ছে ইমেল করার জন্য প্রস্তুত। তো কিভাবে একাডেমিক সিভি রেডি করা উচিত সেটার জন্য একটা ভিডিও ভিডিও হয়তো আমরা কোনো এক সময় পাবলিশ করার চেষ্টা করব। তো আজকে আমরা প্রফেসরকে ইমেল করা নিয়ে কথা বলি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে প্রফেসরকে ইমেল করাটা কেন ইম্পর্টেন্ট, বিশেষ করে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পজিশনের জন্য কিংবা রিসার্চ ফান্ডিং এর জন্য। তো বিশেষত ইউএসএ কিংবা কানাডিয়ান স্কুলে যারা পিএইচডি প্রোগ্রামে জয়েন করতে চান, ইভেন ইউরোপে ও অস্ট্রেলিয়ার ক্ষেত্রে একই, সব জায়গায় আসলে একই কথা প্রযোজ্য। যে বেসিক্যালি হচ্ছে আপনার পিএইচডি প্রোগ্রাম 4 বছর কিংবা 5 বছর যে দীর্ঘমেয়াদী হোক না কেন, সেটার জন্য একজন কনস্ট্যান্ট অ্যাডভাইজার দরকার হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে স্কুল যখন আপনাকে ফান্ডিং করবে, বিশেষ করে ইউএসএ কানাডাতে হয়তো আপনাকে 1 বছরের জন্য টিএ দিবে এবং এই 1 বছরের টিএর মাঝখানে হচ্ছে একজন আপনাকে যে সুপারভাইজ করবে পিএইচডি প্রোগ্রামে তাকে খুঁজে বের করতে হবে। তো অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টিএটা অনেকটা সেন্ট্রালি ফান্ডেড থাকে। তো আমার আমার যে মাস্টার্স সুপারভাইজার ছিলেন তিনি সবসময় আমাকে বলতেন যে অলওয়েজ ট্রাই টু ফাইন্ড দ্য প্রফেসর, কারণ হচ্ছে তুমি যদি প্রফেসরকে খুঁজে বের করো দেন মানে অ্যাডমিশন কমিটির অনেকগুলো হাসল থাকে, সেগুলো আসলে তোমাকে পার হইতে হবে না। মানে if professor wants to hire you, then he can just recommend the admission committee and they will just hire you on behalf of him because the fund he is providing you the funding. তো একাডেমিক যদি পিএইচডি ক্যারিয়ার একটু শান্তি মতো শুরু করতে চান, আসলে তার জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পজিশনটা হচ্ছে অনেক বেস্ট। কারণ টিএ পেলে একটা বড় প্রবলেম থাকে হচ্ছে টিএতে আপনার 20 ঘন্টা ডিউটি দিতে হয়, একদম লিটারালি 20 ঘন্টায়। কারণ একজন পিএইচডি স্টুডেন্টকে যদি টি হিসেবে হায়ার করে তাহলে হচ্ছে সে যে ক্লাসে টি হিসেবে অ্যাসাইন থাকবে সেখানে কিছু এক্সপেকটেশন থাকে তার প্রতি। যেমন হচ্ছে আমি যেমন টি হিসেবে যখন কাজ করতেছিলাম কিংবা এখনো কাজ করতেছি, তো আমাকে প্রতি সপ্তাহে প্রতি মাসে একটা রিসাইটেশন ক্লাস নিতে হয়, যেটা যেটা বেসিক্যালি একটা ফুল টাইম ক্লাস নেওয়ার মতোই। তারপরে হচ্ছে আপনাকে উইকলি হোমওয়ার্ক থাকলে ওগুলোকে গ্রেডিং করতে হবে। তারপর হচ্ছে আপনাকে রেগুলার প্রতি সপ্তাহে 6 থেকে 8 ঘন্টা অফিস আওয়ার মেনটেন করতে হবে, যেখানে যে টাইমে হচ্ছে আপনার কাছে আন্ডারগ্রেড স্টুডেন্ট আসবে পড়া বুঝতে। তারপর হচ্ছে তাদের জন্য কোশ্চেন সেট করতে হবে, হোমওয়ার্ক সেট করতে হবে, তাদের বিভিন্ন সময় তারা আপনাকে মেইল দিবে, তা সেগুলো আনসার করতে হবে। তারপর হচ্ছে ইভেন এক্সামে গ্রেডিং করতে হবে অনেক ক্ষেত্রে, রেজাল্ট প্রিপেয়ার করা। তো বেসিক্যালি আসলে এরকম প্রচুর মানে প্যারা খাওয়ার পর আসলে রিসার্চের কাজে খুব একটা বেশি মন দেওয়া যায় না। যে আপনার 20 ঘন্টা টিএ ডিউটি আপনার 20 ঘন্টা, তো 20 ঘন্টা নিয়ে নিবে, প্লাস হচ্ছে আপনার যে এনার্জি সেটাও নিয়ে নেবে। তো দেখা যায় অ্যাক্টিভ রিসার্চে আসলে টাইম পাওয়া যায় খুব কম। তো এর চেয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে আসলে আপনি যদি একটা আরএ পজিশন খুঁজে বের করতে পারেন, শুরু থেকে একজন প্রফেসরের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। তো ব্যাপারটা হচ্ছে আপনি একই ধরনের কাজ করতেছেন, ওটা 20 ঘন্টা করেন, 30 ঘন্টা করেন কিংবা 40 ঘন্টা করেন, মানে ওটা আসলে আপনার কষ্ট, মানে ওটা অন্য কোনো কাজে আপনার ফোকাসটা নষ্ট হবে না। আপনার ফোকাস কিংবা এনার্জি হচ্ছে একটা একটা কাজের মধ্যেই থাকবে। এই জন্য আসলে সবচেয়ে বেস্ট হয় যদি কেউ যে পিএইচডি স্টুডেন্ট হিসেবে আসেন এবং আরএপি আসেন। এই জন্য আসলে প্রফেসরকে ইমেল করাটা আসলে ক্রিটিক্যাল। তো খুব খাঁটি বাংলায় বলতে আসলে প্রফেসরকে ইমেল করে কনভিন্স করাটা, এটা আসলে আমি যদি 50% লাক আর 50% হচ্ছে এফোর্টের উপর। তো তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে প্রচুর ইমেল করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মানে র্যান্ডমলি ইমেল করা চলবে না। মানে আপনার 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 স্কিল সেট যে প্রফেসরের কাজের সাথে ম্যাচ করে এবং আপনার রিসার্চ ইন্টারেস্ট যে প্রফেসরের কাজের ফিল্ডের সাথে ম্যাচ করে, সেটাতে হচ্ছে সেরকম প্রফেসর ফার্স্ট অফ অল খুঁজে বের করতে হবে। তো অনেকের যেমন আছে আসলে কোনো স্পেসিফিক চয়েস থাকে না, মানে অনেকে মনে করে ফান্ডিং পেলে চলে যাব। তো ফান্ডিং পেলে চলে আসা যায়, বাট আসলে একটা একটা জিনিস কি, ধরেন আপনার যদি কোনো কাজ যদি ইন্টারেস্ট না থাকে, আপনি আসলে কোনোদিন ওই ফিল্ডটাতে কিংবা ওই কাজটা করে মজা পাবেন না কিংবা ওই ফিল্ডে গ্রো করতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনি ইন্টারের পর ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছিলেন, আপনার বাপ মা জোর করে ডাক্তার বানাই দিচ্ছে। তো দেখা গেছে আপনি ডাক্তারি পড়াটা কোনোদিন 5 বছরের জন্য ঠিকমতো এনজয় করেন নাই। তো পিএইচডি রিসার্চটা আসলে ওরকম যে আপনি যদি একটা মন মতো ফিল্ড হচ্ছে মানে প্রফেসর খুঁজে বের করতে না পারেন কিংবা কাজ করতে না পারেন, দেন উই উইল নট এনজয় ইউর ওয়ার্ক। তখন রিসার্চের কাজটা আপনার কাছে আসলে একটা বোঝা মনে হবে কিংবা মানে খুবই বার্ডেনসাম এবং খুবই বিরক্তিকর মনে হবে। কিন্তু আপনি যদি যে কাজটাকে ভালোবাসেন কিংবা যে ধরনের কাজ করতে পছন্দ করেন, যে ফিল্ডে আপনার আগ্রহ আছে, সেই ফিল্ডে যদি আপনি কাজ করতে পারেন, প্রফেসর খুঁজে বের করেন, দেন দেখা যাবে যে হচ্ছে আসলে
মানে আপনি খুবই কাজটা এনজয় করতেছেন, আপনার পারফরমেন্সও ভালো হইতেছে, প্রফেসর আপনার উপর কাজের উপর খুশি, আপনার প্রচুর পাবলিকেশন হবে এবং আপনার খুব একটা ভালো পিএইচডি নিয়ে বের হবেন। তো এই জন্য আসলে প্রফেসরটা খুঁজা বেশ ইম্পর্টেন্ট। তো সবার আগে বলি প্রফেসর আসলে মানে আসলে অ্যাক্টিভ প্রফেসর আসলে কিভাবে খুঁজে বের করবেন। তো এখন প্রফেসরের যে র্যাঙ্কে যারা থাকেন, কেউ ফুল প্রফেসর কিংবা কেউ অ্যাসোসিয়েট প্রফেসর কিংবা কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকেন। তো নর্মালি থাম্ব রুল যেটা, সেটা হচ্ছে যারা নতুন ডিপার্টমেন্টে জয়েন করেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদেরকে ইউনিভার্সিটি কিছু সিট ফান্ডিং দেয়, যেখান থেকে তারা অন্তত কমপক্ষে 2জন পিএইচডি স্টুডেন্ট হায়ার করতে পারে, আর মাস্টার স্টুডেন্টও মনে হয় 2-1 জন হায়ার করতে পারে। আর হচ্ছে তারা অ্যাক্টিভ গ্রান্ট লেখেন, মানে গ্রান্ট লেখেন। দেখা যায় অনেকে এই গ্রান্ট আসার সাথে সাথে গ্র্যান্টও পেয়ে যান, কিংবা অনেকে গ্র্যান্ট নিয়ে আসেন। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা নর্মালি একটু বেশি, তুলনামূলকভাবে বেশি হচ্ছে স্টুডেন্ট হায়ার করতে চান এবং পারেনও, কারণ তাদের অনেক প্রজেক্ট করতে হয়, ফান্ডিং আনতে হয়। অ্যাসোসিয়েট প্রফেসর কিংবা প্রফেসরের ক্ষেত্রে ব্যাপারটা আসলে তারা আসলে কতটুকু অ্যাক্টিভ হন সেটার উপর ডিপেন্ড করে। যেমন অনেক প্রফেসর আছে টেনিয়র হওয়ার পর হয়তো তার রিসার্চের কাজটা একটু স্লো যায়, কিংবা অনেক সময় অনেকে ক্যারিয়ারের মিড পর্যায়ে থাকেন, হয়তো তিনি যখন ক্যারিয়ার শুরু করছিলেন তার তখন ক্যারিয়ার খুবই পিকে ছিল, তারপর দেখা যায় তার রিসার্চ ট্র্যাক সেটা হচ্ছে অনেকটা স্যাচুরেটেড হয়ে গেছে। এখন হয়তো তার কাছে অন্য কোনো হাতে কোনো ইমিডিয়েট গ্র্যান্ট নাই, তো চাইলেও দেখা যাবে তিনি স্টুডেন্ট নিতে পারবেন না। তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাছে মানে খোঁজাটা, কারণ এখানে আসলে আপনার সাকসেস রেটটা বেশি থাকে। আই এম নট সেইং দ্যাট প্রফেসরের কাছে মেল করলে যে আপনি ফান্ডেড প্রজেক্ট পাবেন না, এমন না, বাট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাছে আপনি অ্যাটলিস্ট আপনি শিওর থাকতে পারেন যে অ্যাটলিস্ট তার কাছে সিট ফান্ডিং আছে ডিপার্টমেন্ট যদি দেওয়া হয়। সো হোয়াট দ্য ইয়ার্স হি ক্যান, ইফ হি ক্যান ম্যানেজ ফান্ড দেন হি ক্যান, মানে আপনাকে চাইলে মানে যদি ব্যাটে বলে মিলে আর কি ব্যাপারটা, তাহলে আপনাকে চাইলে সে হায়ার করতে পারে। অ্যাজ এ প্রফেসর যদি অ্যাক্টিভ থাকেন তাহলে হচ্ছে তার কাছে যাওয়া বেটার। প্রফেসরদের কাছে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রফেসর আসলে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে বেশি বেশি বিজি হয়ে যান। তো হয়তো তাদের প্রজেক্ট থাকে, তারা কোলাবোরেশনে কাজ করেন, দেখা যায় যে মানে অ্যাক্টিভ গাইডেন্সটা কম পাওয়া যায়। তো সেক্ষেত্রে একটু কিছু কিছু সমস্যা ফেস করে গ্র্যাড স্টুডেন্টরা। তো এটা আসলে যার যার চয়েস। আই এম নট সেইং দ্যাট প্রফেসরস আর রিয়েলি ব্যাড, অ্যাসিড প্রফেসর আর গুড মেন্টর। এটা আসলে ডিপেন্ড করে আপনি আসলে কি চান, আপনার প্রায়োরিটি কি। কারণ অনেকে যেমন প্রায়োরিটি থাকে তারা খুবই ডার্ক সাইডে নামি দেওয়া প্রফেসরের সাথে কাজ করবে। সো এটা আপনার উপর। কেউ চায় যে অ্যাসিড প্রফেসরের সাথে কাজ করতে, যাতে হচ্ছে কেউ যখন ক্যারিয়ারে শুরু থাকে তখন সে অনেক কাজ করে। স্টুডেন্টও চায় যে না, কেউ যদি খুব ভালো রিসার্চ প্রোফাইল করতে চায়, সে চায় যে আমি অ্যাসিড প্রফেসরের সাথে কাজ করবো, আমার অনেক পাবলিকেশন হবে। সো ইটস আপ টু ইউ। তো তো আমরা কিভাবে বুঝবো আসলে একজন প্রফেসর অ্যাক্টিভ রিসার্চে? তো ফার্স্ট অফ অল আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সবার আগে তার ওয়েবসাইটে ঢুকবেন, তার কারেন্ট প্রজেক্টস, রিসেন্ট প্রজেক্টস লিস্ট করে দেখবেন যে আসলে কোনো অ্যাক্টিভ ফান্ডেড প্রজেক্ট আছে কিনা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেসব প্রফেসর হচ্ছে রেগুলার রিসার্চ করেন, ফান্ডিং এর জন্য গ্র্যান্ট লেখেন, তো তারা তাদের ওয়েবসাইটে বেশিরভাগ ক্ষেত্রে আপডেট দিয়ে থাকেন যে তাদের এই অ্যাক্টিভ প্রজেক্ট আছে, এগুলো চলতেছে, এগুলো রানিং, তো গ্র্যান্ট আছে এরকম। এবং ইভেন অনেক ক্ষেত্রে টাইমলাইনও দেওয়া থাকে তাদের কোন সাল থেকে কোন সাল পর্যন্ত গ্র্যান্ট আছে। তো এটা গ্র্যান্টের লিস্ট দেখে জানা যায় অ্যাক্টিভ প্রজেক্টের লিস্ট, গ্র্যান্টের লিস্ট। আরটা হচ্ছে রিসেন্ট পাবলিকেশন, যে তারা রেগুলার পাবলিশ করতেছেন কিনা। তো যে প্রফেসরের ল্যাব থেকে রেগুলার পাবলিকেশন হয় তার মানে তিনি রিসার্চে খুবই অ্যাক্টিভ। আর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রফেসরদের কারেন্ট গ্রুপ মেম্বার লিস্ট দেখবেন, কে পিএইচডি স্টুডেন্ট, কে পিএইচডি ক্যান্ডিডেট, কে রিসেন্ট গ্রাজুয়েট করছে, তো কয়জন অ্যালামনাই আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা রিসেন্ট গ্রাজুয়েট করছেন, কিংবা ধরলাম একটা ছেলে 2015-তে জয়েন করছে, এখন ধরলাম 2020, তো সে এখনো অ্যাক্টিভ মেম্বার ল্যাবে, তার মানে তার গ্রাজুয়েশনের টাইম প্রায় চলে আসছে, হয়তো সে এই ডিসেম্বরে গ্রাজুয়েশন করবে। তো এরকম ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে প্রফেসর হচ্ছে তার জায়গায় 8 স্টুডেন্টকে হায়ার করবে, তার ল্যাবে একটা ওপেনিং থাকবে। কিংবা রিসেন্ট গ্রাজুয়েট হচ্ছে এরকম প্রফেসর ল্যাবে যদি খুঁজে পান, তাহলে অবশ্যই ধরে নেওয়া যায় যে তিনি স্টুডেন্ট খুঁজতেছেন। তো সেক্ষেত্রে আসলে প্রফেসরকে নক দেওয়া যায়। আর যেটা করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রফেসররা ল্যাবের পজিশন খালি হলে মোটামুটি ওয়েবসাইটে দেওয়া থাকে যে পজিশন ওপেনিং আছে, প্রফেসর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে সার্কুলার দেখে হচ্ছে আপনি প্রফেসর খুঁজে বের করবেন যে কার স্টুডেন্ট দরকার। আর এখন অনেক প্রফেসর হচ্ছেন যারা হচ্ছেন আপনার লিঙ্কডইনে হচ্ছে অ্যাডভার্টাইজ করেন তাদের ওপেনিং গুলার। তারপর কিছু জব সাইট আছে, এডুকেশন বেসড জব সাইট, যেমন টাইমস হায়ার এডুকেশন, তারপর হচ্ছে হায়ার এডুকেশন সামথিং রিলেটেড জব সাইট, তারপর হচ্ছে আরো কিছু লিঙ্ক পাওয়া যায়, যেটা হচ্ছে আমি চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার।
তো বিভিন্ন সাইট থেকে আছে আপনি ইনফরমেশনগুলো পাবেন। আর যেটা হচ্ছে বিভিন্ন অনেক সময় রিসার্চ গেট, তারপর হচ্ছে আপনার academia.edu, এগুলোতে হচ্ছে প্রফেসর হচ্ছে আপনার সার্কুলার সার্কুলার দিয়ে থাকেন। তো সবচেয়ে বেস্ট হচ্ছে আসলে বিভিন্ন ওয়েবসাইটে যাওয়া, সরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাওয়া। আপনি যে ডিপার্টমেন্টের সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাবেন, ফ্যাকাল্টি প্রোফাইল দেখবেন, তারপর সেখান থেকে হচ্ছে প্রফেসরের ল্যাবের পোস্টে যে ল্যাবের লিঙ্কগুলো খুঁজে বের করবেন, সেখান থেকে দেখবেন যে তার কাছে ওপেনিং আছে কি নাই। তো অনেক প্রফেসর ক্লিয়ারলি বলে দেন যে তার গ্রুপে ওপেনিং নাই। তো সেম ক্ষেত্রে এই ওয়েবসাইট আপডেটেড থাকে। তো তো আসলে যিনি আসলে খুবই স্পষ্ট বলে দেন যে তার ওপেনিং নাই, সেখানে আসলে ইমেল নিয়ে সময় নষ্ট করাটা বৃথা। বাট আপনি চাইলে চান্স নিয়ে দেখতে পারেন। তো আমার সাজেশন হচ্ছে মানে কোনো সুযোগ চেষ্টা না ছাড়া যে সবসময় লেগে থাকা। তো এটা গেল হচ্ছে প্রফেসরকে খুঁজে বের করার ওয়ে। তো হচ্ছে আমরা কিভাবে ইমেল করব। ইমেলটা হতে হবে খুব শর্ট এবং কনসাইজ। এ নিয়ে আমি একটা ব্লগ লিখছি, আমি ব্লগে লিঙ্কটা দিয়ে দিব। ওখানে কিছু ইমেলের টেমপ্লেট দেওয়া আছে। তো বেসিক্যালি দেয়ার ইজ নো থাম রুল কিংবা কোনো হোলি গ্রেল নাই যে এটাই ইমেলের আদর্শ টেমপ্লেট, এছাড়া এই টেমপ্লেট ছাড়া ইমেল দেওয়া যাবে না। আসলে সবাই যদি একই টেমপ্লেট কপি করে সেটাও প্রফেসরের কাছে দৃষ্টিকটু হবে, কারণ দেখা যাবে যে একই ইমেল টেমপ্লেট হচ্ছে 5 থেকে 10 জন কপি করতেছে। তো আসলে আপনার ইমেলটা আপনি কিভাবে সাজাবেন সেটা হচ্ছে আপনার উপর। বাট আমি যেটা বলি, কিছু পয়েন্ট হচ্ছে মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে একটা শর্ট ইন্ট্রোডাকশন থাকবে আপনার সম্পর্কে, যে আপনার নাম, আপনি কোন ভার্সিটিতে পাস করছেন, আপনার সিজিপিএ কত, জিআরই আইএলটিএস টোফেল স্কোর কত, সেটা 2 লাইনে 3 লাইনে শেষ করে দেওয়া যায়। তারপর হচ্ছে আপনার যে প্রফেসরের কাছে মেল লিখতেছেন সে তাকে হচ্ছে আপনার ইন্টারেস্ট এক্সপ্রেস করবেন। আর কিভাবে এক্সপ্রেস করবেন সেটা এক একজন এক এক ফর্মুলা দেয়। অনেকে যেমন যেটা করে সেটা হচ্ছে খুব জেনেরিক ভাবে লেখে, যে ধরেন একটা প্রফেসর ন্যানো টেকনোলজিতে কাজ করতেছে, সে আর বলতেছে ঠিক আছে আমি আপনার আন্ডারে ন্যানো কম্পোজিট মেটেরিয়াল সিনথেসিসে কাজ করব। তো আমার এই স্কিল আছে, আপনি যদি আমাকে আমি চাই যে আপনার ল্যাবে কাজ করতে। কিংবা অনেকে যেটা করে সেটা হচ্ছে তার প্রফেসর কোনো একটা পেপার পড়ে, পেপারটা পুরো বোঝার চেষ্টা করে, কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করে কিংবা কোনো একটা ইমপ্রুভমেন্ট আইডেন্টিফাই করে, তারপর তার সাথে হচ্ছে আসলে মিলে যায়। তো এটা টোটালি হচ্ছে আপনার উপর, আপনি কিভাবে আসলে প্রফেসরকে অ্যাপ্রোচ করবেন সেটা। আসলে আপনার একটা ইনোভেশন আনতে হবে আপনার ইমেলে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো বাট যেটা যেটা মেইন কথা হচ্ছে মেইল কখনো খুব বেশি বড় হওয়া যাবে না, খুবই কনসাইজ হতে হবে। কারণ হচ্ছে এত বড় মেইল আসলে শুরু একদম প্রথম দিকে কারো পরে ধৈর্য থাকে না। আর প্লাস হচ্ছে প্রফেসররা সারাদিন প্রচুর ইমেল পান। তো এটা একটা ফ্যাক্ট। তো আমি যেটা সাজেশন দিই সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে মেইল দেওয়ার, যে অ্যাটলিস্ট রিসার্চ এরিয়া কিংবা টপিক এটা আসলে ফোকাস করা। যে ধরলাম একটা প্রফেসরের 3টা প্রজেক্ট, একটা হচ্ছে ধরলাম ন্যানো মেকানিক্স, ন্যানো কম্পোজিট ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, আর ধরলাম হচ্ছে ট্রাইবোলজি কিংবা থিন ফিল্ম। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা স্পেসিফিক এরিয়া টার্গেট করবেন, এই প্রফেসরের এটা পছন্দ, তখন সেই সম্পর্কে 2-3 লাইন লিখলেন, কেন আপনার ইন্টারেস্ট গ্রো করছে, কিংবা আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন, এটা সংক্ষেপে 3-4 লাইনের মধ্যে শেষ করে তারপর হচ্ছে আপনি স্কিল সেটটা একটা সামারি দিয়ে দিবেন। যে হয়তো আপনি ম্যাথল্যাব খুব ভালো পারেন, তারপর হচ্ছে হয়তো আপনি কোনো মেটেরিয়াল সিনথেসিসে কাজ করছেন, আপনার এক্সপেরিয়েন্স, আপনার ফার্নেস, হাই টেম্পারেচার ফার্নেস অপারেট করতে পারেন। এবং একটা ফার্নেস অপারেট করাও কিন্তু একটা স্কিল। এটা আমরা অনেকে মনে করি যে এটা খুবই সিলি একটা জিনিস, কিন্তু এটাও একটা স্কিল। তো কোনো স্কিল আসলে ফেলে দেওয়ার মতো না। এর জন্য আসলে আপনার যে স্কিল নিয়ে চিন্তা করবেন সেগুলো হচ্ছে সামারাইজ করবেন এবং সেটা সংক্ষেপে মিলে লিখবেন। তারপর হচ্ছে আপনি শেষ করবেন যে আমি আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আই উড রিয়েলি অ্যাপ্রিশিয়েট, মানে আপনি তাকে একটা ধন্যবাদ জানিয়ে শেষ করবেন, যে বলবেন যে আপনি তার রিপ্লাই জন্য ওয়েট করতেছেন এবং আপনি চান তার সাথে কাজ করতে, ইত্যাদি ইত্যাদি শেষ করতে পারেন। তো মিলে অনেকে যেটা সাজেশন দেয় যে পিডিএফ অ্যাটাচ করার দরকার নাই, সিভিটা গুগল ড্রাইভে লিংক দাও কিংবা ড্রপ বক্সে লিংক দাও। তো আসলে আমার এটা সম্পর্কে মানে একদম আই এম নট অপিনিয়নেটিভ অ্যাবাউট দিস থিং। তো আমি যেটা করি সেটা হচ্ছে নর্মালি আমি যেটা করতাম আর কি, যেটা হচ্ছে নর্মালি পিডিএফ অ্যাটাচ করে দিতাম। আর কিছু কিছু ক্ষেত্রে যদি যখন দেখতাম হচ্ছে মানে ধরলাম খুব স্পেসিফিক প্রফেসর, আমি জানি যে তার সাথে আমার স্কিল সেটটা মিলছে, হয়তো আমি শিওর না যে সে আমার মিলটা পড়তেছে কিনা, কিংবা আমি চাই সে আমার মিলটা পড়ুক, কিংবা আমি জানতে চাই সেটা আমার মিলটা পড়ুক। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে অনেক সময় যে বলতাম যে ঠিক আছে তুমি যদি আমি চাও আমি তোমার সিভিটা দিতে পারবো। তো অনেক সময় যে প্রফেসর ইন্টারেস্ট হইতে সিভি না থাকলে তখন বলতো যে প্লিজ সেন্ড মি ইউর সিভি। তো এক্ষেত্রে বোঝা যায় প্রফেসর আসলে আপনার ইমেলটা পড়ছে। অনেকে যেটা করে সেটা হচ্ছে ট্র্যাকার ইউজ করে। আমি যদি ট্র্যাকার ইউজ করার পক্ষপাতী না, কারণ হচ্ছে ইট ডাজন্ট লুক গুড।
ফার্স্ট অফ অল কেউ যদি অনেক অ্যাড অন আসলে ফিল্টারেড হয়ে বাদ পড়ে যায়, কিংবা অনেক সময় আমি ঠিক অনেক সময় সার্ভার এগুলো হচ্ছে যে স্প্যামে ফালায় দেয়, কিংবা অনেক সময় দেখা যায় যে আমরা যেসব ফ্রি অ্যাড অন ইউজ করি ওই ট্র্যাকারে কিছু সিগনেচার তুলতে ভুলে যাই। সো বাই এনি চান্স মানে প্রফেসর যদি বুঝতে পারেন যে আপনি তাকে ট্র্যাক করছেন, যেটা আসলে আমার কাছে মনে হয় এটা খুবই ইনসাল্টিং একটা ফ্যাক্ট, যা তো আসলে সে আসলে ইন্টারেস্ট নাও দেখাতে পারে। তো আমার সাজেশন হচ্ছে ইমেল ট্র্যাকার ইউজ না করা। কেউ চাইলে করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট আমি খুবই কম করছি, ইমেল ট্র্যাকার ইউজ করি নাই লাইফে। তো প্রফেসরকে আসলে মেল দেওয়ার বেস্ট টাইম কখন? মেল দেওয়ার বেস্ট টাইম হচ্ছে একদম আর্লি মর্নিং এ, সকালে অফিস যখন শুরু হয় 8টা থেকে 10টা এই টাইমে। কারণ খুব কম প্রফেসরের মানে ক্লাস হচ্ছে আপনার ওই 8টার দিকে থাকে। তো যারা আর্লি আওয়ারে অফিসে আসেন তারা অবশ্যই সবাই দিনের শুরুতে মেল চেক করবেন। 8টা ভালো টাইম আছে, ভালো টাইম হচ্ছে লাঞ্চ টাইম 12টা থেকে 1টা। আর একটা টাইম হচ্ছে বিকালের দিকে 4টার পরে মোটামুটি সব প্রফেসর দেখা যায় হয় তাদের ল্যাবে টাইম দেন স্টুডেন্টকে, কিংবা নিজের অফিসে বসে কাজ করেন। তো কিছু কিছু এরকম টাইম আছে, এগুলাতে হচ্ছে আপনি মেল দিতে পারেন। তো আপনি যে কেউ কেউ যদি জিমেল ইউজ করেন, মানে মেল মেল প্ল্যাটফর্মটা, খুব সম্ভবত জিমেল হচ্ছে আপনার টাইমিং সেট করে দেওয়া যায়, যে আপনি ধরেন সকাল আপনি যখন রাতেবেলা ঘুমাবেন তখন হয়তো সকালের অ্যাক্টিভ টাইম, অফিস টাইম। তো হয়তো ওই অটো সেন্ডারের যে টাইমিংটা সেট করে দিয়ে গেলে জিমেল হচ্ছে অটোমেটিক মেলটা পাঠিয়ে দিবে। তো আমি জিমেলের ফিচারটা আমার অ্যাকাউন্টে ছিল, তো আমি জানি না এখন বাকিদের অ্যাকাউন্টে আছে কিনা। তো এটা একটা খুব ভালো ওয়ে। তো কিছু প্রিকশনস আছে, যেমন হচ্ছে আপনার ইমেলের যে নামটা সেটা সুন্দর হইতে হবে অ্যাটলিস্ট, মানে ডেয়ার ডেভিল কিংবা হ্যারি পটার ডট টাইপের নাম না হওয়া উচিত। অ্যাটলিস্ট আপনার ফার্স্ট নেম ডট লাস্ট নেম, কিংবা লাস্ট নেম ডট সামথিং, কিংবা লাস্ট নেম @gmail.com, মানে এই টাইপের হচ্ছে যেগুলো অনেক প্রফেশনাল লুকিং আইডি হইতে হবে আর কি, এটা হচ্ছে কথা। তারপর হচ্ছে প্রফেসরকে যখন সম্বোধন করবেন তখন লিখবেন হয় ডিয়ার ডক্টর লাস্ট নেম, কিংবা ডিয়ার প্রফেসর লাস্ট নেম, বাট কখনো ভুলে ফার্স্ট নেম লিখবেন না। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। ইমেল কখনো বড় হওয়া যাবে না। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল এরর না থাকা উচিত, এবং বানান ভুলও হওয়া যাবে না, এটা খুবই ক্রিটিক্যাল। তারপর হচ্ছে যেমন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার স্পেলিং কিংবা একটা জিনিস কিভাবে লেখে সেটা চেক করে না, যেমন ম্যাথল্যাব হচ্ছে সবগুলো ক্যাপিটালিজ লেটার হয় কিনা, কিংবা অটোক্যাড লেখার সময় অটোক্যাড সবগুলাই বড় হাতে লেখে না ছোট হাতে লেখে, এগুলো আপনি দেখে নেবেন। ম্যাথল্যাব, অটোক্যাড, পাইথন এই টাইপের সফটওয়্যার নামগুলো যখন লিখবেন ইমেলে, যে আপনি যেগুলো পারেন স্কিল সেটে, সেগুলো হচ্ছে আসলে কিভাবে লেখে, শর্ট ফর্ম, লং ফর্ম, এগুলো হচ্ছে আপনি দেখবেন। তারপর হচ্ছে অনেকে যেটা করে সেটা হচ্ছে প্রথম দিকের মেলে শুরুতে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আর অ্যাসিস্ট্যান্টশিপ খুঁজে। তো এটা আসলে সব প্রফেসরে জানে যে আপনার আসলে টিএ কিংবা আরএ দরকার। তো মানে এটা আসলে ডিরেক্ট চাওয়ার কিছু নাই, চাওয়াটা বরং ডিরেক্ট লিখলে এটা একটু একটু অকওয়ার্ড দেখায়। তার চেয়ে বরং প্রথম ইমেলটা আসলে ওপেন থাকা উচিত, যে আমি আসলে কাজ করতে চাই, তোমার কাছে কোনো ওপেনিং আছে কিনা। তো স্বাভাবিকভাবে প্রফেসর ধরবে, মানে যখন আপনি নিতে চাবে তখন সে অবশ্যই আরএ কিংবা টি একটা ফান্ডিং দিয়ে নিতে চাবে, কারণ সে খুব ভালো করে জানে যে আপনার পক্ষে ফান্ডিং ছাড়া, মানে মেজরিটি লোকজনের পক্ষে ফান্ডিং ছাড়া আসলে পড়া পসিবল না, বিশেষ করে পিএইচডি স্টাডি তো নাই। মাস্টার্স অনেক প্রফেসর হায়ার করতে চায় না, তখন তারা বলে যে তুমি যদি ফান্ডিং ম্যানেজ করতে পারো দেন হয়তো আসতে পারো, তোমাকে কনসিডার করবো। এটা একটা ডিফারেন্ট ইস্যু। আর হচ্ছে আমরা কাকে মেল করব, একসাথে কয়জনকে মেল করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে অনেকে যেটা করে, একটা কমন ভুল করে গণহারে সবাইকে মেল করে। এটা আসলে ঠিক না। কারণ হচ্ছে অনুষ্ঠানে প্রফেসর ডিসকাস করে, ইন্টারনাল ডিসকাস করতে পারে যে ধরলাম ধরলাম একজন প্রফেসর রেডি ম্যানুফ্যাকচারিং এ কাজ করতেছে, এখন ওই সে ওই ডিপার্টমেন্টের ইউনিভার্সিটির ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট হচ্ছে রেডি ম্যানুফ্যাকচারিং এ ফোকাসড, এবং 3-4 জন প্রফেসর একই সাথে কাজ করতেছে। হয়তো আপনার এক্স প্রফেসরকে মেল দিলেন, তার কাছে ফান্ডিং নাই, কিন্তু সে জানে ওয়াইজেডও সিমিলার প্রজেক্টে কাজ করে, তখন এটা দেখা যাবে যে আপনার মেলটা ওয়াইজেড প্রফেসরের কাছে হচ্ছে ফরওয়ার্ড করে দিচ্ছে। তো একই সাথে যদি আপনি আবার ওয়াইজেড প্রফেসরকে ইমেল দেন, তখন দেখা যাবে যে ধরলাম ওয়াই প্রফেসর আপনার মেলটাও পাইলো, আবার ওই প্রফেসরের যে মেলটা ফরওয়ার্ড করছে তারটাও পাইলো। তখন আসলে তার কাছে একটু একটু লাগবে, খটকা লাগবে, যে আপনি আসলে মনে জানেন না স্পেসিফিক কি কাজ করতে চান আসলে। মানে জিনিসটা আপনাকে অনেকটা জেনেরিক, মানে একটা জেনেরিক ক্যান্ডিডেট হিসেবে ধরে নেয় আর কি, যে আপনি আসলে জানেন না, আপনি জাস্ট লাক ট্রাই করে দেখতে চান। তো এই জন্য যেটা সাজেশন হচ্ছে, আপনি একজন প্রফেসরকে মেল দেন, একটা ভার্সিটির একটা ডিপার্টমেন্টের একজন প্রফেসরকে মেল দেন,
মেল দেওয়ার পর 2 থেকে 3 দিন ওয়েট করেন। তারপর হচ্ছে যদি রিপ্লাই না পান সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে যেটা সবাই করে, সেটা হচ্ছে ফলো আপ মেইল দেয়। সে সাবজেক্টে লিখবেন ফলো আপ ইমেল, তারপর হচ্ছে যেটা আগে সাবজেক্ট ছিল সেটা ছিল, বলুন যে আমি আপনাকে মেল দিয়েছিলাম 3-4 দিন আগে, আমি ইন্টারেস্টেড, তো আমি চাই আপনার সাথে, আমি কোনো রিপ্লাই পাই না, মেবি ইউ মিস মাই মেল, তো আমি চাই আপনার সাথে কাজ করতে, এবং ছোট একটা ফলো আপ মেল দিতে পারেন। তো ফলো আপ মেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো না কোনোভাবে রিপ্লাই পাইতেছেন। বিশেষত ফলো আপ মেলে রিপ্লাই পাওয়ার রেটটা নর্মালি বেশি থাকে। তো এই জন্য আসলে এক ডিপার্টমেন্টের একটা প্রফেসরকে মেল দেওয়া উচিত, 2-3 দিন পর তার রেসপন্স না পাইলে একটা ফলো আপ মেল দিয়ে রাখতে পারেন, প্লাস হচ্ছে আরেকজন প্রফেসরের কাছে হচ্ছে আপনার মেল পাঠাতে পারেন এইভাবে। তো মেল সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি একটা এক্সেল ফাইল নেবেন, এক্সেল ফাইল নিয়ে একটা কলামে ইউনিভার্সিটির নাম, তারপর প্রফেসরের নাম, ইমেল লিস্ট, কোন তারিখে পাঠাইছেন সেটা লিখে রাখবেন, যাতে আপনি ট্র্যাক করতে পারেন যার কাছ থেকে রিপ্লাই পাইছেন। এটা হয়তো ইন শর্ট এটা ট্র্যাক করলেন যে পজিটিভ রিপ্লাই দিচ্ছে না, নেগেটিভ রিপ্লাই দিচ্ছে না, নিউট্রাল। তারপর হচ্ছে কেউ যদি রিজেক্ট করে সেখানে তাকে রেড মার্ক করে রাখতে পারেন, যাতে হচ্ছে মানে তাকে আর মেল দিতে না হয়। তো এই ধরনের আসলে মেলের কিছু ফলো আপ রাখা উচিত। আর হচ্ছে এটা মোটামুটি ইমেল এটিকেট গেল। আর হচ্ছে শুরু থেকে আমরা বললাম যে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর কিংবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাকে চুজ করবেন। তো আমার সাজেশন হচ্ছে কেউ যদি পিএইচডি তে আসলে ভালোভাবে কাজ শিখতে চান, তা আমার কাছে মনে হয় যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সাথে কাজ করাটা খুবই ওয়াইজ। কারণ হচ্ছে সে আসলে তার নিজের একটা তাড়া থাকে যে তার নিজের একটা ক্যারিয়ারের জন্য প্রয়োজন যে সে পিএইচডি স্টুডেন্ট গ্রাজুয়েট করাবে। তো সেই জন্য চাই মোটামুটি একটা অপটিমাম সময়ের মধ্যে, বিশেষ করে 4 বছরের মধ্যে একজন স্টুডেন্টকে বের করে দেওয়ার। সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনি একটা স্মুথ ট্রানজিশনের মধ্যে দিয়ে যাবেন, যে তার সাথে ডে 1 থেকে শুরু থেকে কাজ হবে। যদি একটু প্রেশার থাকবে, বেশি কাজের প্রেশার, কিন্তু অ্যাটলিস্ট আপনি শিওর থাকতে পারেন যে আপনার একটা খুব ভালো পিএইচডি হবে, যদি আপনি কাজ করতে পারেন ঠিক মতো, প্লাস বেশ প্রচুর পাবলিকেশন হবে এবং আপনি সময় মতো বের হয়ে যাবেন। আর অ্যাসোসিয়েট প্রফেসর যদি অ্যাক্টিভ থাকেন, সেম আউটপুট পাবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মতোই। কিন্তু প্রফেসরদের বেলা একটু প্রবলেম আছে, যেমন কিছু কিছু স্টুডেন্ট প্রবলেম ফেস করে, যেটা যে কোর্সে, যেটা আমি জানি অনেক প্রফেসর আছে হচ্ছে খুবই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে বিজি থাকেন, তো দেখা যায় তাদের স্টুডেন্টকে তার টাইম দিতে পারেন না। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রিসার্চ অনেকটা স্লো ডাউন হয়ে যায়। স্টুডেন্ট অনেক সময় স্টুডেন্টকে বেশি সময় থাকতে হয়, 4 বছরের জায়গায় 5-6 বছর লাগায় দেয়। অনেক সময় দেখা যায় তার একটা প্রজেক্ট লং টার্ম ধরে চলতেছে, এখন সে একটা স্টুডেন্টকে পাইছে যে হচ্ছে আসলে খুব ভালো ইফেক্টিভ একটা স্টুডেন্ট, তো দেখা যায় সে আসলে স্টুডেন্টকে ছাড়তেও চায় না। তো এটা একটা ফ্যাক্ট। তো এগুলো আসলে কনসিডার করা উচিত, কারণ প্রফেসরদের আসলে কিছু ক্রাইটেরিয়া, মানে প্রফেসররা যদি ভালো অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায় তাহলে আসলে টু বি অনেস্ট অনেক প্রফেসর ছাড়তে চায় না। তো যেটা প্রবলেমটা হয় সেটা হচ্ছে আসলে দিন শেষে লস্ট হচ্ছে আপনার, কারণ আপনাকে অনেক দিন ধরে একাডেমিতে স্টাক হয়ে থাকতে হবে। ইট ইজ সব প্রফেসররা যে খুব ভালো এথিক্স মেনটেন করে এমনও না। তো এই জন্য আসলে একটু প্রফেসরদের ব্যাপারে সাবধানী হওয়া উচিত। তো ফাইনালি আসলে আপনি যার কাছে যান না কেন, অবশ্যই ডিপার্টমেন্টে মানে চেষ্টা করবেন যে তার ব্যাপারে খোঁজখবর নেওয়ার। অনেক প্রফেসর থাকেন খুব কুখ্যাত, মানে তার গ্রুপে প্রচুর হায়ারিং ফায়ারিং হয়, মানে এটা হয়তো বাইরে থেকে, মানে দেশ থেকে বসে বোঝা যায় না। তো সেগুলোর খোঁজখবর আসলে নেওয়া উচিত। কিছু কিছু দেশের স্পেসিফিক প্রফেসর আছে, যেমন হচ্ছে আমরা কিছু, আমাদের মধ্যে কিছু কমন মিসকনসেপশন আছে, যে আমরা যেমন বলি যে চাইনিজ প্রফেসররা খুব খারাপ কিংবা ইন্ডিয়ান প্রফেসররা খুব মিন হয়। তো আসলে ব্যাপারটা আসলে এরকম না। অনেক চাইনিজ প্রফেসর আছে খুব ভালো, আবার অনেক চাইনিজ প্রফেসর আসলে আসলে খুব খারাপ। তো এটা আসলে আপনাকে ইন্টারনালি খোঁজ খবর নিতে হবে। এটা আপনি কি সবচেয়ে বেশি হচ্ছে অ্যালামনাইদের মেল করা, কিংবা আপনার ভার্সিটির কোনো বড় ভাই থাকলে সেখান থেকে খোঁজ নিতে পারেন, কিংবা ডিপার্টমেন্টে কানুন কারোর সাথে যদি কানেকশন করতে পারেন সেটা হচ্ছে বেস্ট। আর আর যেটা হয় সেটা হচ্ছে তাদের সম্পর্কে, তাদের স্টুডেন্টের সাথে কানেক্ট করার চেষ্টা করে, বাট কারেন্ট স্টুডেন্টরা হয়তো নেগেটিভ ফিডব্যাক দিবে না, বাট অ্যাটলিস্ট মানে আপনি চাইলে রিসার্চ কালচার কিংবা ল্যাব কালচার সম্পর্কে খোঁজখবর নিতে পারেন। তো এগুলো আসলে খোঁজখবর নেওয়া উচিত, কারণ অনেক প্রফেসর আসলে ম্যাক্রো ম্যানেজ করার চেষ্টা করে, মানে আপনার পুরো লাইফটাই, পুরো টাইমটাই কন্ট্রোল করার চেষ্টা করবে। অনেক প্রফেসর আছে একটু মানে খুবই একটু বুলিং মানে বুলি করে স্টুডেন্টদেরকে। অনেক প্রফেসর আছে যেমন যেমন দেখা যাচ্ছে যে তারা হচ্ছে মানে কথা কথা ধমক দেয়, ফান্ডিং নিয়ে যাবে। তো এটা পারে যেসব প্রফেসর মেন্টাল স্ট্রেস দেয় না স্টুডেন্টদেরকে, সেসব প্রফেসরকে আসলে অ্যাভয়েড করা উচিত, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার মেন্টাল পিস অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আরেকটা কিছু ইম্পর্টেন্ট জিনিস বাদ ছিল, শুরুর দিকে ভালো ছিলাম তা সেটা আমি এখন বলতেছি।
তো প্রফেসরের সাথে ট্র্যাকটা ম্যাচ করা খুব ইম্পর্টেন্ট। আপনি যে ট্র্যাকে রিসার্চ করতে চান সেই ট্র্যাকটা যদি না পান তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে যে আপনি হয় যদি আপনার প্রিভিয়াস রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে একটা ট্র্যাকে, তো সেক্ষেত্রে আসলে দেখা যায় আপনার লার্নিংটা জিরো থেকে শুরু হয়, আপনার খুব একটা সমস্যা হয় না। কিন্তু যখন দেখা যায় ধরলাম হচ্ছে আপনি ম্যাটেরিয়ালে খুব বেশি ইন্টারেস্টেড, কিন্তু আপনার এখন একটা থার্মালের প্রফেসর হায়ার করছে, তো দেখা গেলো যে আপনার যখন ইন্টারেস্টটা একটা ফিল্ডে ছিল, আরেকটা ফিল্ডে গেলে দেখা যায় অনেক সময় আমাদের একটা রিজিডিটি চলে আসে মেন্টালি, যে আমরা আসলে অনেকটা রিজিড থাকি, যে আমাদের মাইন্ডটা নিতে চায় না ওই ট্র্যাকটা। তো দেখা যায় আলটিমেটলি আপনার লার্নিং প্রসেসটা স্লো ডাউন হয়ে যায়, কিংবা আপনার রিসার্চের যে ইন্টিউশন সেটা তো ঠিকমতো কাজ করে না। তো সেক্ষেত্রে দেখা যায় প্রফেসরের সাথে একটা ভালো সিনার্জি হয় না, তো আলটিমেটলি দিন শেষে আপনার লস হয়। তো এই জন্যই ফান্ডিং এর আসলে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, আপনার ট্র্যাকটা মিলতেছে কিনা। ট্র্যাক মিলার পর দেন হচ্ছে আপনার ফান্ডিং এর দিকে, ফান্ডিংটা সেকেন্ড কনসিডারেশনে রাখা উচিত। মানে ইটস নট লাইক দ্যাট ধরলাম একটা প্রফেসরের একটা ফ্লুইডে স্টুডেন্ট দরকার হয়েছে, এখন কাকা পাইতেছে না, দেখে আপনাকে নিয়ে নিচ্ছে, কিন্তু হয়তো আপনার ফ্লুইডে তেমন কোনো ইন্টারেস্ট নাই। তো সেক্ষেত্রে আসলে আপনার যাওয়াটা খুব একটা ওয়াইজ হবে না, কারণ দেখা যায় দিন শেষে দেখা যাবে আপনার প্রবলেম করতে হইতেছে, আপনি ফিল্ডে কখনো গ্রো করতে পারবেন না। তো এই জন্য আসলে ট্র্যাক ম্যাচ করা, রিসার্চ ইন্টারেস্ট ম্যাচ করা, এগুলো খুবই ক্রিটিক্যাল। এই জন্য অনেক ভার্সিটিতে দেখা যায় যে পিএইচডি স্টুডেন্টকে আর টি হিসেবে নেয়, তারপর আর হিসেবে নেয়। তো বাট যদি এক একটা ইউনিভার্সিটির পলিসি এক এক রকম, but still now as a PhD student you should identify your track and then you start emailing your professor. তো এই ভিডিওটা মোটামুটি যতটুকু বলার ছিল সেটা হচ্ছে, মানে যেটা আমার এ পর্যন্ত মনে পড়তেছে সেগুলো সবই বলার চেষ্টা করছি। আর যেটা হচ্ছে সবশেষে একটা কথা, আপনার পিএইচডি লাইফে, পিএইচডি ক্যারিয়ারে একজন প্রফেসরের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, স্কুলের চেয়ে গুরুত্বপূর্ণ। একজন প্রফেসর চাইলে মানে আপনাকে আপনার ক্যারিয়ারকে বহুদূর আগায় নিয়ে যেতে পারবে। এর জন্য প্রফেসরের সাথে খুব ভালো সিনার্জি হওয়াটা ইম্পর্টেন্ট। এটা সিনার্জিটা কিভাবে ডেভেলপ করবে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যখন তাকে খুব ভালো আউটপুট দিতে পারবেন। তো খুব ভালো আউটপুট দিতে পারবেন কখন, যখন হচ্ছে তার সাথে আপনার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে ম্যাচ করবে, একই সিমিলার ধরনের কাজ আপনি পছন্দ করেন। আপনি যখন কোনো কাজকে পছন্দ করেন তখন আপনি কাজটা খুব দ্রুত শিখতে পারবেন, এবং দ্রুত শিখে তাকে হচ্ছে খুব সবচেয়ে বেস্ট আউটপুট দিতে পারবেন। আর একজন প্রফেসর আশা করে একজন পিএইচডি স্টুডেন্ট 1 থেকে 1.5 বছর পর সে নিজে পুরোপুরি রিসার্চের লিডটা নিয়ে নিবে। তো যখন আপনার ফিল্ড নিজে একটা ফিল্ড আপনার ভালো লাগবে এবং যেটা আপনি বুঝবেন, তো তখন তাছাড়া আপনার ফিল্ডটা লিড করতে কোনো সমস্যা হতেছে না। যেটা হচ্ছে আপনি যদি বেলানের ফিল্ডে চলে যান, সেখানে দেখা যায় আপনি লিড করতে সমস্যা হইতেছে, সেখানে আপনার রিসার্চের আউটপুটটা বাজে আসবে। তো এসব অনেক কিছু কনসিডার করতে হবে, ছোটখাটো ব্যাপার স্যাপার। তো আজকের ভিডিওতে আলোচনা এই পর্যন্তই। এরপরে কোনো একটা ভিডিওতে আমরা হয়তো ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবেন কিংবা আদার যেসব সিভি কিভাবে লিখতে হয়, অন্যান্য পারপাস, এগুলো নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত হচ্ছে গুড বাই, সবাইকে ধন্যবাদ।